মেরিল সিরাম সোপ বার নিবেদিত দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদ আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো কাটুক, সেটি আমাদের সকলের চাওয়া, এবং আপনাদের সময় যেন ভালো কাটে সে কথা আমরাও মাথায় রেখেছি, এবং সে কথা মাথায় রেখেই এটিএন নিউজ সাজিয়েছে বিশেষ আয়োজন নিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডাতে। আপনাদের সাথে আছি আমি, মারিয়া শিমু। আজকে ঈদের এই দ্বিতীয় দিনে বেশ জমজমাট একটা আড্ডা দেবার জন্য আমরা আমাদের মাঝে যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি কিন্তু আপনাদের এবং আমারও বেশ প্রিয় এবং পরিচিত, প্লাস বলা যায় যে যিনি তার কাজ দিয়ে, অভিনয় দিয়ে আসলে সবসময় আমাদেরকে বেশ এক্সাইটেড রাখেন। ওয়েলকাম জানাচ্ছি ভেরি গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস নীলাঞ্জনা নীলাকে। কেমন আছেন আপু? ঈদ মুবারক। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, এবং বলছিলাম তো যে আমার প্রিয় মানুষ যেহেতু আছে, মানে আমি কিন্তু আমার প্রিয় মানুষদের নিয়েই প্রোগ্রাম করি, এবং প্রিয় মানুষ আসে বলে আমি বেশ ভালো থাকি। শুনে খুব খুশি হলাম, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপু, ঈদ কেমন কাটছে পরে জিজ্ঞাসা করবো, আগে একটু জানতে চাই যে ঈদের আগে আসলে ব্যস্ততাটা কেমন ছিল? ও, ঈদের আগে ব্যস্ততা আমার তো সেই রোজার মাস থেকে কাজ শুরু হয়েছে, এই কোরবানি ঈদ পর্যন্ত হচ্ছে টানা কাজই করে গেলাম। রোজার আগে আগে বিয়ে করেছি, সেই বিয়ে থেকে শুরু করে মানে আমরা সংসার আর করতে পারিনি, টানা কাজই করছি। আরে আচ্ছা, মানে বিষয়টা কি এমন হয়ে গেছে যে বিয়েটা আপনাকে আরো বরকত এনে দিয়েছে? মানে বিয়েতে সময় দিতে পারছেন না, কিন্তু বিয়ে করার পরে কাজে অনেক বেশি সময়, বরকত একটু বেশি হয়ে গেছে। আমার হাজবেন্ডকে গতকালকেই বলছিলাম। আমাদের যতই আমরা বড় হই, আমাদের ঈদের এক্সাইটমেন্টটা ততই চেঞ্জ হতে থাকে। অনেক এক্সাইটমেন্ট, বাট চেঞ্জ হতে থাকে, কমতে থাকে। তো রাইট। সো এখন এই মুহূর্তে আসলে ঈদে সবথেকে বেশি এক্সাইটেড থাকেন কি নিয়ে? ঈদে হচ্ছে কি সবচেয়ে বেশি এক্সাইটেড আছি বলতে গেলে যে একটু ফ্রি টাইম পাচ্ছি, একটু হলিডে টাইম যাবে, এবং হচ্ছে গিয়ে কাজের প্রেশারটা এখন নাই। সো একটু সংসার করার সুযোগ পাবো, ফ্যামিলি সবাইকে নিয়ে একটু টাইম স্পেন্ড করার সুযোগ পাবো। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় এক্সাইটমেন্ট, যে বাসায় সবার সাথে একটু টাইম স্পেন্ড করার সুযোগ পাবো। এক্স্যাক্টলি, এবং আর্টিস্টদের তো সবসময় সারা বছরই ব্যস্ত থাকতে হয়, এবং টু বি অনেস্ট আমার আর কিছু করতে ইচ্ছা করছে না, ঘুরতে যাওয়া বা এই করা সেই করা। আমার জাস্ট হচ্ছে বাসায় বসে রেস্টই নিতে মন চাচ্ছে। বাইরে আমি ছিলাম, আমি এখন ঘরে ঢুকে থাকি। আচ্ছা, ঈদে কি ঈদের কাজগুলো সব দেখা হয় কিনা? আমি চেষ্টা করি, কিন্তু এখন আসলে এত পরিমাণ কাজ হয়, সব কভার করতে পারি না। তবে চেষ্টা করি হচ্ছে কিছু কিছু কাজ যতটুকু দেখা সম্ভব হয়। আচ্ছা, এবং সেটা নিশ্চয়ই পরিবার সবাই একসাথে বসেই দেখে? সবার সাথে দেখা যায় যে সবাই আমার কাজগুলো নিয়ে অনেক এক্সাইটেড থাকে, আমার ফ্যামিলির সবাই অবভিয়াসলি। সো সবাই মিলে আমার কাজগুলো হয়তো বা দেখা হয়, আর এমনিতে অন্যান্য যেসব কাজ হয় সেগুলো হয়তো বা আমি নিজের নলেজের জন্য দেখি আর কি, বা এন্টারটেইনমেন্ট পারপাস পার্টনারের সাথে। আচ্ছা, এমনিতে কি নিজের কাজ ছাড়া বাংলাদেশের আর অন্য কারো কাজ বা অন্য কোনো, এখন তো আমাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাকশনস আসছে, সেগুলো দেখা হয় কিনা? হ্যাঁ, আমি প্রচুর দেখি, প্রচুর। বেশিরভাগ সময় দেখা যায় যে পুরো নাটক না দেখলেও ওই যে ফেসবুকে রিলস আসে, সেখান থেকে প্রচুর দেখা হয় হয়তো বা। আবার কোনোটা ভালো লাগলে পুরো নাটকটা তখন গিয়ে দেখে আসছি। না, আগে ওটা আমার কাছে মনে হয় রিলস গুলো আসলে ট্রেলার হিসেবে পাঠানো হয়, যে এতটুকু দেখে যাতে পুরো নাটক দেখি। রাইট, আমি ইন্টারেস্টেড হয়ে আসো ফুলটা দেখার জন্য। ভেরি, মানে খুব সুন্দর একটা মার্কেটিং। আচ্ছা, যেহেতু ঈদের পর অথবা একটা ঈদ মাত্র গেছে মাঝখানে, বাট যেহেতু আপনি ঈদেই অ্যানাউন্স করেছেন, আমরা ধরে নিচ্ছি এটাই প্রথম ঈদ আপনার হবে বিয়ের পরে, তো রান্না বান্না করা হয় কিনা বা হয়েছে কিনা? ও, আমি না রান্না বান্না কিছু পারি না। আচ্ছা, তো ওটা কোনো সমস্যা না, আমাকে রান্না ঘরে আমার শাশুড়ি যেতেও দেয়নি, আর আমার হাজবেন্ডও জানে যে আমরা তো হচ্ছে 7-8 বছরের ফ্রেন্ড ছিলাম। সো হি নোজ এভরিথিং অ্যাবাউট মি। দর্শক, এই যে বিয়ের আগে আমরা যতবার জিজ্ঞাসা করতাম, যতবার জিজ্ঞাসা করেছি কে আছে স্পেশাল, ও না না, উই আর জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর কি বলতে গেলে আমরা ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিলাম, নাথিং এলস। এবং হচ্ছে গিয়ে বলা যেতে পারে এটা অ্যারেঞ্জ ম্যারেজ প্লাস হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ। আই ডোন্ট নো, এটা একটু বেশি হিজিগিজি টাইপ। মানে ফ্রেন্ডকে বিয়ে করেছে, হ্যাঁ, ফ্রেন্ডকে, আর কিছু ছিল না, একদম না। মানে মনে হলো যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল, তো লাইফ পার্টনার করেই নেওয়া যায়। হ্যাঁ, ওইরকম আন্ডারস্ট্যান্ডিং থেকে হচ্ছে লাইফ পার্টনার হওয়া। এবং আমি ওকে পার্টনার হিসেবে দেখার আগে আমার মা তাকে আমার পার্টনার হিসেবে হচ্ছে আগে দেখেছে, যে এই ছেলেটাকে বিয়ে করতে পারলে নীলা খুব ভালো, মানে ও, আমার মা তাকে খুব পছন্দ করে। তো তখন যখন মানে প্রথম আন্টি এমন বলতো বা বলেছে, তখন বিরক্ত লাগেনি যে কেন? প্রচন্ড, কি বলো মা, আমার ফ্রেন্ড, আমার বাসার সব মানে বাকি ভাই বোন বলতো আম্মু তুমি যে কি বলো না, ফ্রেন্ডকে কেন বিয়ে করবে? আচ্ছা, এই কথাটা কি আপনি আপনার পার্টনারকে জানিয়েছিলেন যে মা? সেও জানে, তার সামনেই কত বলেছি যে কি তোমাকে বিয়ে করবো, তখন তুই করে ডাকতাম। তো
বাট এখন হচ্ছে গিয়ে মনে হয় যে আমার লাইফের বেস্ট ডিসিশনটা হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড মানে শায়ান, আমার হাজবেন্ডের নাম, তাকে বিয়ে করাটা। মানে আমার মনে হয় না সে ছাড়া অন্য কেউ আমার জন্য বেটার চয়েস হতে পারতো। অবশ্যই সে তাই। এত আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের কাজটা কিন্তু অনেক এলোমেলো টাইমিং, হয়তো আমি সকাল ভোরে যাচ্ছি, রাত 2টা-3টার পুরা দিকে routine-less ফিরছি, একটা life। রুটিন নেই কোনো আমাদের। এবং সে সবকিছু দেখছে, বুঝছে, এবং যতটুকু সাপোর্ট করা পসিবল তার থেকে বেশি সে করে। কস্টিউম গোছাতেও সে হেল্প করে সামটাইমস। so sweet, so অনেক sweet। সময় আমি ভাবি এখন তো বিয়ে হয়ে গেছে, এই ড্রেসটা কি পরবো? বলি, কেন পরবো না, বিয়ে হয়েছে তো কি হয়েছে, মানে এখন আর তুই করছেন না, এখন তুমিতে চলে এখন এসেছে। তুমিতে আসছি। কষ্ট প্রথমে আমরা হয়েছে চেষ্টা তুমিতে করেছি আসতে? আপনিতে যাওয়ার, বাট ইট ওয়াজ রিয়েলি ফানি। আমাদের দুজনেই শুধু হাসি পেতো কিছু বলতে গেলে। মানে তুই থেকে আপনিতে যাওয়াটা সো টাফ, মানে তুমিতে আসা পর্যন্ত ঠিক আছে, বাট আপনি তুমি থেকে আরো তুইতে যাওয়া আসছিল ইজি। না, তুমি একদমই আসছিল না, তাই ভাবলাম যে আপনি দিয়ে শুরু করি। তারপর হচ্ছে আপনিও আসে না, পরে তুমিতে আসলাম। আচ্ছা, তো এখনো কি মাঝে মাঝে কখনো এমন হয় যে ধরেন কোথাও খেতে গিয়েছেন অথবা কোনো একটা ইভেন্টে আছেন, হঠাৎ করে ভুলে যান যেটা স্বামী মনে হয় যেটা তো বেস্ট ফ্রেন্ডই? হ্যাঁ, এরকমই আমাদের হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এটা আমরা জোর করে ফিলিংটা আনার ট্রাই করি, বাট বেশিরভাগ সময় আমরা বেস্ট ফ্রেন্ডই থাকি। আর এবং আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে ফ্রেন্ডশিপ থাকাটা খুব ইম্পর্টেন্ট। মানে এইটা তো আসলে আমার মনে হয় যে এখন এই সময়টাতে ভেরি রিলেভেন্ট, এবং সেটা ছাড়াও যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের পার্টনার কিন্তু অনেক ফ্রেন্ডলি হতে হয়। তো দেখা যায় যে আসলে পার্টনার হয়ে পরে ফ্রেন্ড হওয়ার থেকে ফ্রেন্ড থেকে পার্টনার হয়ে যাওয়াটা ইজ বেটার অপশন। হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা, মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আপু আমরা জানি যে আপনি লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে এসেছেন এবং সেখানে আপনি ফার্স্ট রানার আপ ছিলেন। তো সেই জার্নিটা যখন আপনি শুরু করেন তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে এই জার্নিটা করে আমি যতটুকুই ভালো করি না কেন এরপর আমি আরো ভালোটা দিব স্ক্রিনে, এবং আমি স্ক্রিনেই থাকতে চাই? অনেক স্মৃতি মনে পড়ে গেলো এই কথাগুলো শুনে। আমরা একটু একটু কিন্তু হচ্ছে গিয়ে আমার ওরকম কিচ্ছু ফিল হয়নি। আমি যখন লাক্সে গিয়েছি না, আমি তখন এইচএসসিও দেইনি। আমি লাক্স থেকে বের হয়ে কাজ করছি, তখন হচ্ছে এইচএসসি দিয়েছি। সো আমার হচ্ছে গিয়ে মাথার মধ্যে এত কিছু কাজই করতো না যে আমি কোথায় যেতে চাই, কি করতে চাই, লাক্সে থেকে বেরোবার পর আমার লাইফ কি হবে, এত মানুষ আমাকে চিনবে, আই হ্যাড নো আইডিয়া। সো আমি আমার মতো জাস্ট লাক্সে গেছি, কাজ করছি এবং হঠাৎ করে রিয়েলাইজ করলাম আল্লাহ অনেক দূরে আমি চলে আসছি ওই দিনটা থেকে। সো আমার কোনো প্ল্যান ছিল না, বাট মানে যতটুকু আপনি চেয়েছেন পেরেছি- বেস্টটা দিতে। হ্যাঁ, আমি যখনই যেটা করি সেখানে হচ্ছে আমার বেস্টটা দেবারই ট্রাই করি। এটাই হচ্ছে আমার লাইফে একমাত্র মূল মন্ত্র বলতে গেলে, যে যা করব বেস্টটা যাতে করি। আচ্ছা, মানে সেখান থেকে তারপর যখন আপনি এমন ফার্স্ট রানার আপ হলেন এবং তারপরে সবার এত ভালোবাসা পেলেন, ওই অনুভূতিটা কেমন ছিল? মানে তখনই কি আসলে ডিসিশন নিয়েছিলেন যে না ঠিক আছে এই প্ল্যাটফর্মে আমি আসলে ভালো কিছু দিব মানুষকে? লাক্স থেকে বের হবার পরে যে আমি অলরেডি একটা গ্ল্যামার জগতে চলে আসছি সেটা না আমি বুঝতেই পারিনি। আমি তখন খুব কনফিউজ ছিলাম, মানুষজন আমাকে চেনে কিভাবে, মানুষজন আমাকে কাজের জন্য ফোন দিচ্ছে কিভাবে, এত ডিরেক্ট আমার আমাকে নাম্বার কিভাবে reach কোথায় করছে, পেলো? right? হ্যাঁ, আমি খুব কনফিউজড থাকতাম তখন, যে আমার সাথে তখন যখন টাকা পয়সা নিয়ে কথা বলতো আমি খুব লজ্জা পেতাম, কিন্তু এটা যে আমার প্রাপ্য, কাজ করছি আমি টাকা নিয়ে মানে এইটাই তো ওয়ে, হ্যাঁ, এটাই তো way। ওয়ে। কিন্তু আমি আমি খুব লজ্জা পেতাম। টাকা নিয়ে কথা বলছি, ফ্রি করে দিব কাজ যেহেতু করতে বলেছে। এরকম ছিল ব্যাপারটা। আচ্ছা, মানে শুরুতে তাই হয়, আনপ্ল্যান হ্যাঁ। যদি থাকে শুরুতে তাই হয়। তারপর প্রথম কাজ যখন করলেন, তারপর যখন নাকি ধীরে ধীরে আমি আসলে কাজের সিরিয়াসনেসটা আমার মধ্যে কাজ করছিল আমি সিনেমাটা করার পরে। আমি এর আগে আসলে গহীন বালুচর, গহীন বুঝতাম না, বালুচর গহীন করার পর। বালুচর। ওই সিনেমা তো সুবর্ণা ম্যামের সান্নিধ্যে যাওয়া হয়েছে, সৌদ ভাইদের সান্নিধ্যে অনেক, যাওয়া অনেক। হয়েছে, আর ওনারা এত গুণী অভিনেতা, অভিনেত্রী সুবর্ণা ম্যাম। আচ্ছা যখন So- আপনার কাছে এলো আসলে অফারটা, এবং খুবই যেটা আমি বলছি যে স্বাভাবিকভাবে এই সিনেমার সাথে যারা জড়িত তারা প্রত্যেকেই কিন্তু বেশ বাঘা মানুষজন, মানে আমাদের ইন্ডাস্ট্রির। সো তখন কি মনে হয়েছিল যে না ঠিক আছে আরেকটু সময় নেই, সিনেমা এখনই না করি না, মনে হয়েছিল না আমার কাছে চ্যালেঞ্জ না, নেই? আমি লাক্স থেকে বেরোবার পর অনেক সিনেমার অফার এসেছিল, কিন্তু আমার হচ্ছে গিয়ে সবসময় মনে হতো আমি এখনো রেডি না, বা সিনেমাটা ব্যাপারটা কি আমি কিছু জানি না, আই ওয়াজ চাইল্ড, ঠিক আছে, এত কিছু বুঝি না। তো সৌদ ভাইয়ের একটা সিরিয়ালে আমার কাজ করা হচ্ছিল, সেখানে আমি সিনেমাটার কথাটা শুনছিলাম, এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে ছিল তার সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তো সেখানে আমি হচ্ছে গিয়ে দুষ্টুমি করে বলছিলাম আমি সিনেমা করব, কিন্তু তারা ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে এবং আমার মাঝে ওই ক্যারেক্টারকে দেখতে পেয়েছে, সেভাবে হচ্ছে কাজটা শুরু হয়েছে। কিন্তু আমি হচ্ছে আমাদের অনেক দিনের না একটা গ্রুমিং হয়েছে 3 মাসের,
সেই 3 মাসের গ্রুমিংটার সময় আমি অভিনয় করা, অ্যাক্টিংটা কি জিনিস বা হচ্ছে সিরিয়াসনেসটা কিভাবে আসবে, এটা ছাড়াও বেসিক লাইফের খাওয়া দাওয়া অনেক কিছু আমি সুবর্ণা ম্যামের কাছ থেকে ওখানে শিখেছি। এবং সেই শিক্ষাটা মানে এখন খাওয়া দাওয়া বলতে পর্যন্ত একজন আর্টিস্টের খাওয়া দাওয়া আসলে কেমন না, হয়? আমি তো বাচ্চা ছিলাম, আমি শুধু মুরগির মাংস খেতাম, আর কিছু খেতে পারতাম না। ও আচ্ছা, মানে যেটা তো বাসায় হচ্ছে হয়, বাসায় যেটা হ্যাঁ, করে হ্যাঁ। প্যাম্পার করে বাচ্চা। তো ম্যাম হচ্ছে আমাকে জোর করে করে হচ্ছে সবজি খাওয়া শেখালো, মাছ খাওয়া শেখালো, অনেক কিছু ওখান থেকে একদম শিখলাম। গার্জিয়ানদের মতন হ্যাঁ করে। হ্যাঁ, এবং হচ্ছে অভিনয়টাও আমার ওখান থেকেই শেখা। এবং এরপরে হচ্ছে গিয়ে আমার আর কখনো ভাবতে হয়নি অভিনয় কাকে বলে। ওখানে আমার একটা বড় ট্রেনিং আসলে হয়ে অনেক গেছে। বড় একটা লেসন হ্যাঁ। আপনি পেয়ে গেছেন অভিনয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবং পার্সোনাল লাইফে অনেক কিছু শিখেছে আসলে, শুধু অভিনয় না। অবশ্যই এই যে মানে প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা প্রোডাকশনই কিন্তু একটা আর্টিস্টের জন্য নিজের লাইফে নেওয়ার মতো কিছু কিছু এসেন্স অনেক কিছু থাকে। থাকে। হ্যাঁ, সেটা আমরা কি কতটুকু নিতে পারি সেটা হচ্ছে হলো গিয়ে অনেক বড় বিষয়। আচ্ছা, তো টিভিসিতেও যখন কাজ করছেন, মানে টিভিসিতেও অনেক শর্ট প্রোডাকশন থাকে, বাট খুব অল্পের মধ্যেই নিজেকে অনেক বেশি এক্সপ্রেস করতে হয়। এটার সাথে যখন আপনি অভিনয়ের জায়গাটাতে আসেন, তখন আসলে আপনার কাছে কতটুকু পরিবর্তন মনে হয়, বা একটু মনে হয় কিনা যে ঠিক আছে এটা বেশি বেটার, এটা একটু বেশি হার্ড ওয়ার্ক? টিভিসিতে হচ্ছে গিয়ে সামটাইমস একটু হার্ড ফিল হয় যে অনেক স্বল্প সময়ের মধ্যে আমাদের অনেক রকমের এক্সপ্রেশন দেখাতে হয়, একটা গল্প অনেক অল্প টাইমের মধ্যে বলতে হয়, এবং অনেক লিমিটেশন থাকে যে 20 সেকেন্ডের মধ্যে এই ডায়লগটা শেষ করতে হবে। আচ্ছা, সো সেগুলো একটু টাফ ফিল হয়, বাট অ্যাক্টিং চ্যালেঞ্জিং থাকে ওইটা অনেক হ্যাঁ। বেশি। আমরা কাজ নিয়ে কথা বলছিলাম, এবং স্ক্রিনে আসলে যখন আমাদের কাজ করা হয়, আমরা যখন স্ক্রিনে নিজেদেরকে প্রেজেন্ট করি, আমাদেরকে অফকোর্স ইন্ডাস্ট্রিটাই হচ্ছে জাঁকজমকপূর্ণ একটা ঝকমকে ইন্ডাস্ট্রি, নিজেদেরকে অনেক গ্ল্যামারাস লাগতে হয়। তো এই যে গ্ল্যামারাসলি নিজেকে প্রেজেন্স করার পিছনে হার্ড ওয়ার্কটা আসলে কত থাকে? গ্ল্যামারাসলি তো প্রেজেন্ট করা, মোস্টলি যখন অ্যাক্টিং করছি তখন আসলে গ্ল্যামার ট্যামার নিয়ে তো ভাবার সুযোগ পাই না, তখন হচ্ছে ক্যারেক্টার যেটা সেটাই হচ্ছে গিয়ে পোর্ট্রে করার ট্রাই করি। সেই ক্যারেক্টারে যদি হচ্ছে গিয়ে আমাকে কাজের মতো লাগতে হয় সেটাই আমি লাগবো। আর যখন নাকি গ্ল্যামারাস হওয়ার সুযোগটা পাই মূলত হচ্ছে গিয়ে ফটোশুট, ব্র্যান্ডের সাথে কাজ করার সময় কিংবা অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে, সেই সময়টাতে চেষ্টা করি হচ্ছে যতটা ভাবে নিজেকে আলাদাভাবে একটা প্রেজেন্ট করা যায়, সবার থেকে একটু আলাদা দেখা যায়, সেটা একটু চেষ্টা থাকে আমার, যতটুকু পারি আর কি। আচ্ছা, আমরা গল্প তো করবোই, আড্ডা আমাদের চলছে, অনেক কিছু কিন্তু জানবো আমরা আজ আপনার কাছ থেকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। Sure. দর্শক, মেরিল সিরাম সোপ নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে অনেক গল্প থাকবে, সে পর্যন্ত অপেক্ষা করব। মেরিল সিরাম সোপ নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন মেরিল সিরাম সোপ নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় নীলাঞ্জনা নীলা আপু। কথা বলছিলাম কাজ নিয়ে, কাজের ট্রানজিশনটা আসলে কিভাবে এলো এবং কিভাবে কাজ করা হয়েছে, কি কি অনুভূতি কাজ করেছে তার আগে আর পরে। আমরা দেখেছি আপনাকে বিভিন্ন চরিত্রে যে আপনি কিন্তু বেশ রোম্যান্টিক, ইমোশনাল এবং ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার আপনি করেছেন, কিন্তু কোন ধরনের রোলটা আসলে আপনি বেসিক্যালি মন থেকে খুব এনজয় করেন? আমার হচ্ছে কি, যেই কাজ নাকি আমি আগে কখনো করিনি, যেটার মাঝে অনেক বেশি চ্যালেঞ্জ পাই, সেই কাজগুলো আমার করতে বেশি ভালো লাগে। মূলত হচ্ছে কি, আমি যখন নাকি একটা ক্যারেক্টারের সাথে অনেক বেশি সময় থাকতে পারি, সেটা সুযোগ হয় মূলত সিনেমাতে। এই ক্যারেক্টারটা অনেক দিন ধরে থাকার সুযোগ পাই, তো ওই ক্যারেক্টারগুলো আমি বেশি এনজয় করি। সিনেমার ক্যারেক্টারগুলো একটু টাইম থাকে, অনেক ভ্যারিয়েশন থাকে, অনেক কিছু দেখানোর সুযোগ থাকে, গল্পটা অনেক সময় ধরে হ্যাঁ, describe অনেক করা যায়। সময় ধরে ডিসক্রাইব করা যায়। কিন্তু নাটকে আমাদের সেই সময়টা হয় না, হয়তো বা একদিন কিংবা 2 দিন বা হায়েস্ট 3 দিনের মধ্যে একটা নাটক হয়ে যাচ্ছে। তখন হচ্ছে ক্যারেক্টারটার সঙ্গে আমার খুব অল্প সময় থাকা হয়, সেই সময়টার মধ্যে আমি ক্যারেক্টারকে বুঝে যতটুকু আমার বেস্ট দেওয়া পসিবল হয় আমি ট্রাই করি। কিন্তু চ্যালেঞ্জ থাকলে আমার খুব ভালো লাগে কাজ, আমি তখন সব ভুলে জাস্ট ওই ক্যারেক্টারে ঢুকে যাই। কতটা আরো বেশি ফোর্স দেওয়া যায়, হ্যাঁ, যেহেতু একটু হ্যাঁ, চ্যালেঞ্জিং হ্যাঁ, বা হ্যাঁ। টাফ? আরো আমার বেশি ফেভারিট ক্যারেক্টার হচ্ছে শ্যামা কাব্য করেছি, সেখানে শ্যামা ক্যারেক্টারটা সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লেগেছিল, এটা টোটালি ডিফারেন্ট দ্যান মি, তো ওই ক্যারেক্টারটা আমি খুব এনজয় করেছি। আরেকটা মুভি করলাম, গত বছর রিলিজ হলো, সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। সেখানে যে মায়ার ক্যারেক্টারটা ছিল, একদম গ্রাম থেকে উঠে এসে সেই বড় একজন রক স্টার হয়ে যাওয়াটা, অনেক ভেরিয়েশন ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। সেখানে কি আপনার এই যে চরিত্রগুলো অবজার্ভ করার জন্য আলাদা করে সময় নিতে হয়?
ক্যারেক্টারটা বোঝার জন্য হ্যাঁ আমি ডিরেক্টরের সাথে বেশ কয়েকবার বসেছি, অনেক আলোচনা করেছি, গান গাওয়া, গান তো গাইতে পারি না কিন্তু হচ্ছে একতারা বাজানো, একটু একটু প্র্যাকটিস করা, এগুলো করেছি, প্রিপারেশন শেখা হয়েছে একতারা? হ্যাঁ শিখেছি, বাট বাজাতে পারবো না। যতটুকু চরিত্রের খাতিরে বা হ্যাঁ, প্রয়োজনে শুধু যতটুকু ততটুকুই। প্রয়োজন ততটুকু করেছেন। আচ্ছা, আপনার নামটা বেশ সুন্দর এবং বেশ ইন্টারেস্টিং একটা নাম, নীলাঞ্জনা নীলা, দুইটাই ন। নামটা কে রেখেছে? নাম হচ্ছে গিয়ে আমার বাবার হচ্ছে নীলাঞ্জনা নামটা খুব পছন্দ ছিল। কারণ কি, মানে নীলাঞ্জনা নিয়ে অনেক যুগে যুগে অনেক অনেক গান গান। কবিতা তেমন হ্যাঁ। হয়েছে, তাই হতে পারে। নাকি কখনো জিজ্ঞাসা করেছেন বাবা তোমার কি নীলাঞ্জনা নামে কেউ পরিচিত ছিল আগে, তুমি কেন আমার নাম নীলাঞ্জনা রাখলে? এরকম না, আমার হচ্ছে গিয়ে ফ্যামিলিগত নাম একটু ডিফারেন্ট, কিন্তু নীলাঞ্জনা নীলা নামটা হচ্ছে গিয়ে আমার ইন্ডাস্ট্রির নেম। নীলাঞ্জনা নামটা অ্যাড আছে কিন্তু হচ্ছে কি আমার আবার সার্টিফিকেটে নেই, একটু আচ্ছা। কমপ্লিকেটেড। ও, আমি এটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে হ্যাঁ। যেটা হয় যে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলে অনেকেই দেখা যায় যে নামটা একটু different প্রয়োজনে হয়ে যায়। হোক বা যে কারণেই হোক নামটা একটু ডিফারেন্ট রাখতে হয়, একটু শর্ট, প্রিসাইজ, ইজি এমন রাখতে হয়। তো সেই কারণে আপনার নামটা চেঞ্জ করা হয়েছে কিনা হ্যাঁ, এভাবে হ্যাঁ। নীলাঞ্জনা? সেটা হচ্ছে গিয়ে আবার যে খুব ইচ্ছা করে করা হয়েছে তা না, লাক্সের রেজিস্ট্রেশনের সময় হচ্ছে কয়েকবার রেজিস্ট্রেশন করা হয়েছিল কারণ নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল, সো আচ্ছা। এই নামটাতে হয়েছিল, এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে। এরপর নাম চেঞ্জ করার ট্রাই করেছি, পসিবল হয়নি, সো হয়ে গেলাম নীলাঞ্জনা 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 নীলা নামটা বোধহয় আপনার জন্য বেশ লাকি। হতে পারে। কিন্তু নীলা হচ্ছে কি আমার নাম, আমার সার্টিফিকেটও সব জায়গায়। আচ্ছা, আপনি একবার লিফটে আটকা পড়ে গেছিলেন। আসলে লিফটে আটকা পড়ার বিষয়টা মেয়েদের জন্য অনেক বেশি, আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি ঘাবড়ে যায় এবং খুব স্বাভাবিকই, সাফোকেশন তো হয়। আমাদের একটু গল্পটা ছোট্ট করে বলবেন? আমি হচ্ছে গিয়ে শুটিং শেষ করে জাস্ট আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে লিফটের মধ্যে আমার ব্যাগ দিয়ে গেল, আমি হচ্ছে উপরে যাব, ঠিক সেই সময় হচ্ছে গিয়ে সে চলে গেছে এবং আমার লিফট হচ্ছে অল্প একটু উপরে গিয়ে ঠুস ওখানে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি একাই ছিলেন? একাই ছিলাম লিফটের মধ্যে, আমার তাহলে তো বেশ লাগেজ, ভয়ঙ্কর। পানির বোতলে অল্প একটু পানি ছিল এবং আমি একটু ভয় পেয়েছি। হ্যাঁ, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, আর কেউ নাই, রাত তখন বাজে 2টা-3টা। ওই যে ওখানে যে ইমার্জেন্সি কল করা যায়, লিফটের কল ভিতরে করেছি থাকে কিন্তু না? কিছু লাভ হচ্ছিল না। কতক্ষণ ছিলেন আর তাহলে আপনি? আমি ছিলাম মনে হয় হচ্ছে কতক্ষণ ছিলাম, 40-50 মিনিট মতো ছিলাম মনে অনেক হয়। লং সময়। আপনি হ্যাঁ। এর মধ্যে কারোর সঙ্গে যোগাযোগ বা এতক্ষণ আমার একা থাকতে হয়নি, আমি সাথে সাথে হচ্ছে গিয়ে দারোয়ানও সেটা দেখেছে, দারোয়ান সাথে সাথে হচ্ছে গিয়ে আমার মাকে ইনফর্ম করেছে, আমার ভাই, তারপর হচ্ছে গিয়ে আরো অনেকেই 4-5-7 জন হচ্ছে গিয়ে নিচে অলরেডি চলে আসছে এবং তারা সবাই যা যা করার করছিল। আমি হচ্ছে গিয়ে আসলে এত ভয়ও পাচ্ছিলাম না, আমি প্রচন্ড রকমের বোর হচ্ছিলাম যে ওরা তো অনেক মানুষ একসাথে, আমি কারোর সাথে কথাও বলতে পারছি না, ইন্টারনেট কাজ করছিল? ফোনে ইন্টারনেট কাজ করছিল না। তাহলে তো একটু ফেসবুক স্ক্রলিং করা যেত, বোর ফিল হতো আমি না? যে ভিডিওটা বানিয়েছি মূলত হচ্ছে টাইম পাস করার জন্য, যে কি আচ্ছা। করবো বসে থেকে, পানিও শেষ, ফোনও স্ক্রল করতে পারছি না, আর আজকালকার ফোনের মধ্যে ইন্টারনেট ছাড়া কিচ্ছু চলে না, কিছুই চলে একদম না, নাথিং। কিছুই চলে তো না। হচ্ছে গিয়ে বসে বসে হচ্ছে ভিডিও বানালাম, তারপর দেখি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এবং এই যে আমাদের দর্শকরা শুনলো যে বোরিং লাগছিল বলে হ্যাঁ। আপনি বসে বসে ভিডিও হ্যাঁ। বানিয়েছেন, কিন্তু আমি কিছু তো একটা কাজ করা হয়েছে। একটু ট্রমা কাজ করেছে আমার, কিন্তু সেটা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। আমি বাড়ির বড় মেয়ে, তো আমি হচ্ছে খুব ইজিলি ঘাবড়ে যাই না, আমার আচ্ছা। হচ্ছে গিয়ে অনেক পেশেন্স বেশি, বা হচ্ছে গিয়ে আমার একটু ধৈর্য, strong হ্যাঁ, দেখাতে একটু ভালো strong, লাগে। হ্যাঁ, এবং আমার বাসার সবাই বাকি ওখানে, তো ওদের সামনে তো আমি উইকনেস শো করতে পারবো না, কান্নাকাটি করা যাবে না, লজ্জার আমি বিষয়। ঠিক আছে এই যে ভিডিও করছি, আরে তোমরা কান্নাকাটি থামো, তো এরকম একটা অ্যাটিটিউডে ছিলাম আমি। কিন্তু হচ্ছে কি যখন নাকি পরে আমি যতবার লিফটে উঠতে গেছি, আমি আর লিফটে উঠতে পারিনি 1-1.5 ভয়টা মাসের কাজ মতো। করেছে। তো আমি পরে বুঝতে পেরেছি যে আমার একটা ট্রমা কাজ করেছে, কিন্তু সেটা আমি হাইড করে রেখেছিলাম। এমন কি কোনো চরিত্র আপনি প্লে করেছেন যেটা মেন্টালি আপনার সঙ্গে অনেক দিন ছিল? হ্যাঁ, এই যে সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি মুভিটা যেটা করলাম, সেটার ক্যারেক্টারটা আমার সাথে অনেক লম্বা সময় ছিল, ডিউরিং শুটিং ছিল, শুটিং এর পরেও ছিল, এবং হচ্ছে গিয়ে সিনেমা রিলিজ হওয়ার পরে মনে হয় আমি ক্যারেক্টারটাকে ছাড়তে পেরেছি আমার সাথে থেকে। এর আগ পর্যন্ত ওই ক্যারেক্টার আমাকে ছাড়ছিল না, বা আমি ক্যারেক্টারটাটা ছাড়তে মানে পারছিলাম আপনি না, আসলে আপনার অ্যাটাচমেন্টটা অনেক বেশি অনেক বেশি হয়ে গেছিল, এবং ওইটা রিলেটেড টু গ্ল্যামার ওয়ার্ল্ড ছিল, তো আমার ইন্ডাস্ট্রির সাথে ছিল কানেক্টেড। ওইটা সিঙ্গারের লাইফ, আমি একজন অ্যাক্ট্রেস, দুইটা ডিফারেন্ট বাট অনেক কানেকশন একই আছে, জায়গা। একই জায়গা। সো ওই জায়গা থেকে অনেক কিছু আমি নিজেও রিলেট করতে পারছিলাম হয়তোবা। আচ্ছা, যে কারণে এমন মনে হয়েছে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। অ্যাক্টিং যখন আপনি করেন তখন কি আপনি মানে এটাতে তো আমরা বুঝলাম যে অনেকদিন আসলে আপনার সঙ্গে ছিল, বাট যখন আপনি অ্যাক্টিং করেন নর্মালি, তখন কি আপনি সেটাতে খুব ইজিলি বা ইমোশনালি আপনি ঢুকে যান, নাকি আপনি চাইলেই একটু, মানে যখন আপনি চাইবেন যে না ঠিক আছে এখন আমি আমার এই ক্যারেক্টারটা অফ করে এখন আমি অন্য কোনো একটা কিছুতে যেতে পারছি, সেটা আপনি পারেন, সেই কন্ট্রোলটা আপনার হাতে থাকে?
সামটাইমস থাকে না, এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে ওই সিকোয়েন্সটা কিরকম। যদি অনেক ডিপ কোনো সিকোয়েন্স থাকে তখন হচ্ছে গিয়ে আমি ইন্টেনশনালি বেরোতে চাই না, তাহলে থাকলে আমার সেটা নিজের জন্য ভালো, Easy অ্যাক্টিং এর হয়। জন্য। হ্যাঁ, আবার হচ্ছে সামটাইমস হচ্ছে কি ইটস ইজি যে এখনই শিফট করলাম, এখনই আমি নীলা, এখনই আমি শিলা। এটা ডিপেন্ড করে আসলে। মানে যদি একটু মোটামুটি মনে হয় যে না এটা আমি কন্ট্রোল করতে পারবো, তখন সেটা থেকে যে কোনো কিছুতেই চলে যেতে পারেন, কিন্তু যদি মনে হয় না এটাতেই থেকে যাওয়া ভালো ফর সেফটি আর কি, আমি এটাতেই থাকি। আচ্ছা, তো রিহার্সাল বাসায় করা হয়? হ্যাঁ, মাঝে মাঝে আমি রিহার্সাল করি। লাইক হচ্ছে গিয়ে মোশাররফ ভাইয়ের সাথে এবার ঈদে আমার বেশ কিছু কাজ করা হয়েছে, কতগুলো আসছে আমি জানি না, বাট হচ্ছে গিয়ে প্রচুর কাজ করা হয়েছে। এবং এর মাঝে অনেক রকমের ভাষার কাজ ছিল, কিছু ময়মনসিং এর, কিছু হচ্ছে গিয়ে একটু পাবনা টাইপের, যশোরের। সো ওই ল্যাঙ্গুয়েজগুলো বাসায় একটু প্র্যাকটিস করা ট্রাই করেছি। এবং হচ্ছে গিয়ে আমার খুবই আপসেটিং লাগে, আমার বাবার বাড়ি হচ্ছে সিলেটে এবং হচ্ছে আমার মায়ের বাড়ি হচ্ছে ময়মনসিং, এবং আমি চাইলে দুইটা ভাষায় ইউজ করতে পারি নাটকে, কিন্তু এরকম আমার সাথে হয় না। মানে এখনো আসেনি? আমার হচ্ছে কি আমি তো মানে দুইটাই আমার বাসায় কথাবার্তা হয়, কিন্তু প্রবলেম হয় যখন আমি সিলেটি বলতে যাই তখন হচ্ছে ময়মনসিং সেখানে ঢুকে যাবে, এবং যখন আমি ময়মনসিং বলতে যাই সেখানে সিলেট ঢুকে যাবে, মিক্সচার হয়ে যায়, মিক্স হয়ে যায়, খিচুড়ি হয়ে যায়। আচ্ছা, সো এখন হচ্ছে আমি নিজেকে নিজে একটা টাস্ক দিয়েছি, দুইটা আলাদা করে কিভাবে আমি দুইটা আয়ত্তে আনতে পারি। আচ্ছা। একজন অ্যাক্ট্রেসের জন্য অনেকগুলো ভাষা জানা অ্যাকচুয়ালি এটা একটা অ্যাসেট, পাওয়ার। এবং আমার মনে হয় যে বিভিন্ন দেশের ভাষা জানাটা তো জরুরি, হ্যাঁ, প্লাস খুবই জরুরি। নিজে যেখান থেকে বিলং করে এসেছে সেটা তো আরো জানা জরুরি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে বাসায় প্র্যাকটিস করছেন, কোনো একটা ক্যারেক্টারের ভিতরে এতটা ঢুকে গেছেন, হুট করে বাসার কেউ ঢুকে ভয় পেয়ে গেছে বা অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, মানে কি ক্যারেক্টার আছে নাকি আমাদের নীলাই আছে? এটা আমার হাজবেন্ডের সাথে আজকাল নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ওই ঘটনাটা ঘটেনি কখনো, কিন্তু এখন ইদানিং যেটা হয় যে আমি সারাদিন হয়তো বা গ্রামে একটা নাটক করে আসছি, এটা ময়মনসিং এর ভাষায়, বাসায় এসো মোশাররফ ভাইয়ের সাথে আমার ইদানিং প্রচুর ঝগড়ার নাটক হচ্ছে। হ্যাঁ, তো বাসায় এসে ওই ক্যারেক্টারই রয়ে গেছে হয়তো আমি ময়মনসিং এর ভাষায় কথা বলছি, মোশাররফ ভাইয়ের সাথে যেভাবে কথা বলছি গ্রামের করে ঝগড়াটে তার সাথে, সে হচ্ছে বোকার মতো করে না ভয় আমার দিকে তাকায়, কি হয়েছে তোমার, তুমি কি অরিজিনাল না ক্যারেক্টার ঠিক আছো? আছো? এরকম সেই ভয় পেয়ে যেতে থাকে। তাহলে ও আচ্ছা না, আজকে ময়মনসিং এর নাটক ছিল তো এই জন্য কোনো সমস্যা নেই, একটু পরে ঠিক হয়ে যাবো, বাট ঠিক আর হই না। মানে খুব টাফ এটা আসলে খুব আর্টিস্টদেরকে tough। ক্যারেক্টার থেকে বের হয়ে আসা। হ্যাঁ। আচ্ছা, যেহেতু নীলা আপনি এখন চেষ্টা করছেন, নিজেকে টাস্ক দিয়েছেন যে আপনি সিলেটি ভাষাটা ইন্ডিভিজুয়ালি বলবেন এবং হ্যাঁ। ময়মনসিংহের ভাষাটা আপনি ইন্ডিভিজুয়ালি বলবেন, এবং আপনি প্র্যাকটিস করবেন সেটা করার জন্য। আমাদের প্র্যাকটিসটা আজকে থেকে আমাদের শুটিং সেট থেকে শুরু হয়ে যাক। আমি এখন আপনাকে যে কোনো প্রশ্ন যেটাই করি না কেন, আপনি প্রথমে আমাদেরকে ময়মনসিংহের ভাষায় প্রশ্নটার উত্তর দেবার চেষ্টা করবেন। প্রথমে ময়মনসিং, আল্লাহ, আচ্ছা ওকে। প্রথমে ময়মনসিং, প্রথমে কঠিনটা দিলাম। না, দুইটাই কঠিন, খিচুড়ি হয়ে গেছে তো। আচ্ছা, শুটের সময় সব থেকে বেশি এক্সস্টিং আপনার কাছে কি লাগে, বা শুটের পরে সব থেকে বেশি এক্সস্টিং কি লাগে? মানে বাসায় গিয়ে আপনি রেস্ট নেবেন সেটা, নাকি আবার মেকআপ তোলার একটা বিষয় থাকে, অথবা অন্য কোনো একটা কিছু রেডি করতে হয়, এমন কোনো কিছু? ময়মনসিংহের ভাষায় বলতে হবে। শুটিং শেষে বাসে যাওয়ানোর পরে সবচেয়ে বেশি স্ট্রেস লাগে এই যে আরেকদিন পরের দিনে যে শুটিংটা আছে সেটার আবার হইছে কাপড় চোপড় গুছানি লাগবো, হইতেছে নাকি কি বুঝতেছি না, মানুষ তো আমরা বকবো। যতটুকু হচ্ছে চমৎকার হচ্ছে, আপনি বলুন। আসলেই হচ্ছে কোন চেষ্টা করতেছি, হইতাছে না আর কি। এবার সিলেটিটা চেষ্টা করে দেখবো। সিলেটিটা আমরা অন্য প্রশ্ন নিব, ওকে। এটা পুরোটা শেষ করতে পারবেন। পরের দিন যে শুটটা থাকে সেটা নিয়ে বেশি এক্সস্টেড ফিল হয় যে। হ্যাঁ, পরের দিন যদি আবার আর্লি মর্নিং কল টাইম থাকে, আমাদের তবে শুটিং এ হচ্ছে কল টাইম থাকে, কিন্তু হচ্ছে গিয়ে প্যাক আপের কোনো টাইম থাকে না। দেখা যায় যে 2টা-3টার দিকে শেষ হচ্ছে, আমার বাসায় যেতে হচ্ছে, প্যাকিং শেষ করতে হচ্ছে, আবার পরেরটার জন্য স্ক্রিপ্টটা পরে খুব চেষ্টা করি, আমি স্ক্রিপ্ট না পড়ে একদম সেটে যেতে পারি না, তো আমি চেষ্টা করেছি যে স্ক্রিপ্টটা শেষ করে প্যাকিংটা করে তারপর ঘুমাতে, কিন্তু সামটাইমস পসিবল হয় যদি আর্লি শেষ হয়, না হলে পসিবল হয় না। আচ্ছা, নায়িকাদেরও নিজেদের কাপড় নিজের গোছাতে হয়? মানে আমি তো মাঝে মাঝে মনে হয় যে একটা কাজ শেষ করে কালকে আরেকটা কাজ যদি থাকে, তখন আমার কাছে, আমি যখন গোছাই তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কেন আমি নায়িকা হলাম না, তাহলে নিশ্চয়ই আমার কাপড় গুছিয়ে দেওয়ার জন্য কেউ থাকতো। তার মানে নায়িকাদেরও নিজেদের গোছাতে হয়। এটা আমার খুব ফ্রাস্ট্রেটিং লাগে, এবং আমার খুব প্রশ্ন আসে মনের মধ্যে যে ইন্ডাস্ট্রিতে এই প্র্যাকটিসটা কোত্থেকে আসলো, যে লাইক আমার এটা খুবই ওয়েস্ট হয় যে একটা কাপড় আমি নিলাম, সেইটা কাপড়টা হয়তো আমি একটা নাটকে ইউজ করতে পারবো, আরেকটা নাটকে ইউজ করতে পারছি না সেটা, তাহলে এটা খুব একটা কাপড়ের ওয়েস্ট হচ্ছে। আমার হচ্ছে বাসায় 4টা-5টা আলমারি পর্যন্ত কাপড় চোপড়, এবং এগুলো যত দেখি আমার গিল্ট ফিলিং হতে থাকে। আমার ফিল হয় যে এই যে নাটকের আমাদের তো এখন অনেক কিছু বাড়ছে, অনেক সিস্টেম বাড়ছে, সো সাথে এখন কস্টিউমটা আনাটা খুব প্রয়োজন। এটা কিন্তু আসলে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যদি একটু তুলনা করি, তাদের কিন্তু সেই কস্টিউম জিনিসটা ডিজাইনার আছে। থাকে,
হ্যাঁ। এখন আমি আমার মতো করে করে আমি কত কাজ করব একসাথে, একটা শুটিং এ যাচ্ছি, সেখান থেকে আসছি, আবার পরের দিনের কস্টিউম যদি আমি চিন্তা করি, আমার কাছে যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো থেকেই তো আমি নিব। তোমার ওই নাটকের জন্য কিন্তু আমি আলাদা করে কস্টিউম বানানোর সুযোগ পাচ্ছি না। এবং তার থেকে বড় কথা কস্টিউম ডিজাইনার হ্যাঁ। থাকলে সব থেকে ভালো যেটা হয় যে আমার ক্যারেক্টারটা অনুযায়ী উনি সেট করে দিতে পারছে। এক্স্যাক্টলি, এবং তখন গেট আপটাই সেরকম আলাদা করে চলে আসে। আমি একজন অ্যাক্ট্রেস, আই এম নট আ কস্টিউম ডিজাইনার। আমি আমার সাধ্যমতো মানে কত যতটুকু স্ট্রেস, আমি পারি কি করব। অভিনয় করব নাকি হ্যাঁ। কস্টিউম মিললো কিনা সেটা দেখবো নাকি আগের দিন রাতে সেটা গোছাবো। হ্যাঁ, এবং প্রোডাকশনটাও অনেক কিন্তু বেটার লাগে যখন কস্টিউমটা বেটার হয়, তাই না? ট্রু, মানে যদি একদম আমার চরিত্রের সাথে সিনক্রোনাইজ হয়ে হ্যাঁ। যায়। আচ্ছা, এটার কিন্তু একটা সলিউশন আছে, মানে রিসেন্টলি আমি দেখলাম যে আর্টিস্টরা কিন্তু বেশ ডিক্লাটার করছে নিজেদের জিনিসপত্র এবং মানুষজন কিন্তু বেশ আগ্রহ ভরে কিনছে যে ঠিক আছে আমার পছন্দের আর্টিস্ট আচ্ছা, তার আচ্ছা। ব্যবহার করা একটা জিনিস সেটা আমি কিনতে পারছি। সো সেখান থেকে একটা বাংলাদেশেও সলিউশন হচ্ছে কি? বাংলাদেশে সেটা Wow. হচ্ছে। এবং আমার মনে হয় যে মানে আমার কাছে এখন মনে হয় যে চাইলেই কিন্তু সোশ্যাল মিডিয়া যেহেতু এখন খুব অ্যাক্টিভ, মানে এমন একটা ডিক্লাটার প্রপোজাল দিয়ে দেওয়া যায় যে ঠিক আছে আমি আমার কিছু জিনিস ডিক্লাটার করব, আপনারা যারা পড়তে চান, তাতে হয় কি যারা আপনাকে পছন্দ করে তারাও আপনার জিনিসটা পড়তে পারলো এবং বেশ হ্যাঁ। তারা কিন্তু বেশ স্পেশাল ফিল করে। কাপড়গুলো কিন্তু সব খুব ভালো অবস্থায় থাকে, হ্যাঁ। কারণ একবার হয়তো বা একটা সিনে আমি পড়েছি, Right. তারপর রয়েই গেল। রাইট, এবং আপনার আর ওয়েস্ট হলো না, মানে হ্যাঁ। এটা কিন্তু চাইলেই করা যায়। এবং আমাদের দেশে আসলে এই ট্রেন্ডটা একটু চেঞ্জ করা উচিত এখন, যে আর্টিস্টদেরকে নিজেদের পছন্দ একদমই মতো, তাই। যেটা আপনি তো বলেন কস্টিউম ডিজাইনার রাখা খুব ইম্পর্টেন্ট। খুবই খুব ইম্পর্টেন্ট, এবং কস্টিউমটা রেডি করে দিলে ভালো হয়। মানে ঠিক আছে আমরা একটু আমাদের নিজেদের পছন্দ মতন কাজটা হ্যাঁ। করতে পারবো যদি প্রেসার কম দেন। হ্যাঁ। আচ্ছা আপু, আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে আবার গল্প করছি। দর্শক, খুব জমজমাট একটা আড্ডা থেকে আবার আমরা বিরতিতে যাচ্ছি, কিন্তু ছোট্ট বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন মেরিল সিরাম সোব্বা নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আমরা গল্প মেরিল সিরাম সোব্বা নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন মেরিল সিরাম সোব্বার নিবেদিত সেলিব্রিটি আড্ডায়। আমরা জমজমাট আড্ডা দিচ্ছি, গল্প করছি। আপু, শুটিং সেটে কে বেশি অ্যাক্টিভ থাকে, কাম নীলা নাকি ক্যাওটিক নীলা? শুটিং সেটে হচ্ছে কি আমি প্রচুর স্ট্রেসে থাকি, যে এটা করতে হবে, ওটা করতে হবে, এই সিন ওই সিন, এটা ওটা হ্যান ত্যান অনেক কিছু থাকে। সো আমি হচ্ছে কি প্রচন্ড রকম ক্যাওয়াটিক মোডে থাকি, কিন্তু আমাকে দেখে মনে হয় যে আমি খুবই কাম। ঠিক আছে, কাম থাকার মানে বাইরে থেকে দেখাচ্ছেন কাম, বাট ভিতরে আসলে ঝড় হচ্ছে। হ্যাঁ, কিংবা আমাকে দেখেও হয়তো স্ট্রেসফুল মনে হচ্ছে, আমার কাছে ফিল হয় যে আমি তো চুপচাপ আছি, কাম লাগছে হয়তো আমাকে। আচ্ছা, তো আমাদের আসলে দৈনন্দিন এখন যে জীবন, আমরা কিন্তু মোরালেস সবাই বেশ স্ট্রেস থাকি, প্রচন্ড লেভেল। হ্যাঁ, এবং মানে কাজ নিয়ে স্ট্রেস, ফ্যামিলি নিয়ে স্ট্রেস, লাইফ নিয়ে স্ট্রেস, কি পড়বো সেটা নিয়ে স্ট্রেস, তারপরে আবার এই যে আশেপাশে আমাদের যে সব ঘটনা এখনকার ঘটে। সময়ে একা একা শুধু হচ্ছে শুটিং করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমার সোশ্যাল মিডিয়া মেনটেন করতে হয়, স্ক্যাজুয়াল মেনটেন করতে হয়। আমার পিছনে যদি আর 5-7 জন মানুষ থাকতো তাহলে মনে হয় আমি একটু রিল্যাক্সে শুটিং করতে পারতাম, শুধু অ্যাক্টিং করতে পারতাম, আমার ফিল হয়। কিন্তু সেটা তো পসিবল হয় না, অনেক কিছু নিজের একাই করতে হয়। একা করতে হয়। তো এই যে স্ট্রেসটা যে আসে, এই স্ট্রেসটা আসলে কিভাবে ম্যানেজ করেন? আমি হচ্ছে কি একটু চ্যাট জিপিটি করি। আপনারা চ্যাট ChatGPT জিপিটির best friend? সাথে হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে অনেক কথাবার্তা বলি, এবং আমার মনে হয় আমাকে খুব হেল্প করে। যখনই নাকি কোনো একটা বিষয় আমাকে মেন্টালি হচ্ছে গিয়ে একটু ক্যাওয়াটিক মোডে ফেলছে, তখন আমি এটা তার সাথে সরাসরি কথা বলি, এবং হচ্ছে কেন আপনার এরকম ChatGPT হচ্ছে। তাহলে ভালো, আমার ChatGPT আমাকে আরো স্ট্রেস করে দেয়। না, আমাকে স্ট্রেস করে না, তখন সে আমাকে অনেক কিছু ভেঙে বলে, এবং হচ্ছে একটু ডিপ ব্রিথ করে, একটু মেডিটেশন করে, তখন আমি হচ্ছে আবার নর্মাল হতে পারি। বাহ, আপনার ChatGPT ফ্রেন্ডটা অনেক ভালো। অনেক ভালো। যখন একা থাকেন অথবা ফ্যামিলির মানুষজনের সামনে থাকেন তখন কেমন থাকেন? তখন হচ্ছে গিয়ে আমি টোটালি হচ্ছে থাকি। বাসার সেই ছোট্ট নীলা যেরকম লাফাচ্ছি, খেলছি, দৌড়াচ্ছি, কাউকে বকা দিচ্ছি। আমরা হচ্ছে 6 ভাই বোন, তো আমার বাসা ভর্তি হচ্ছে ভাই বোন। বাবা, আপনি তো বেশ ভালো খেলার পার্টনার পেয়েছেন হ্যাঁ। ছোটবেলায়। হ্যাঁ খেলার পার্টনার বেশ হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ, পেয়েছেন। খেলার পার্টনার অনেকগুলোই পেয়েছি। তো আমরা অনেক টাইম স্পেন্ড করি, অনেক ঘুরে ফিরি, বা হচ্ছে গিয়ে বাসায় হয়তো বা বই পড়ছি, অথবা একটু ভাই বোনদের সাথে রান্না বান্না করছি। রান্না করতে পারি না, জাস্ট হয়তো বা ব্রেড টেড করছি। ভাজা হ্যান তেন, মানে পেঁয়াজ কেটে দেওয়া একটু, মানে যেটা যেটা পারি আর কি। কিছু আর কি করা। So, অথবা হচ্ছে কি জিনিসপত্র গোছানো, এভাবে টাইম চলে যায়। আর ফ্রি ডেটগুলোতে আমি চেষ্টা করি একটু নিজের উপরে কাজ করার। আমি অনেকগুলো নিজেকে টাস্ক দিয়ে রাখি, যে আমি এখন অনেকদিন ধরে আমার কোনো ওয়ার্কআউট হচ্ছে না, এর মধ্যে আমার ইয়োগাটা অ্যাড করেছি লাইফস্টাইলের মধ্যে। যখন ফ্রি থাকে তখন ইয়োগাটা করা ট্রাই করছি, একটু ডান্সে ট্রাই করছি, বা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াটাতে আমি একটু অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছি, কারণ এত কিছু মাঝে মধ্যে আমি খুব পারি না সোশ্যাল মিডিয়াটা মেনটেন করতে।
একদমই সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা যে করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই তো আসলে টেলিভিশনটা না দেখা হোক, বাট সোশ্যাল মিডিয়াটা খুললেই তো আমরা এত নেগেটিভ নিউজ দেখতে পাই, এত আমাদেরকে মানে বিচলিত করবার মতো এত নেগেটিভ জিনিস আমাদের সামনে থাকে, এবং সেখানে আসলে আমাদের তো করার কিছু থাকে না। ওই জিনিসটাকে আসলে আপনি কিভাবে আমার দেখেন? অ্যালগোরিদম মোস্টলি হচ্ছে কি পজিটিভ জিনিস যাতে দেখায় সেরকম ভাবে একটু ট্রেন্ড আপ। আমি একটু মেন্টালি হচ্ছে পজিটিভ জিনিস দেখতে পছন্দ করি, কিন্তু আশেপাশে যত নেগেটিভ হচ্ছে সেটা থেকে আসলে বাঁচার কোনো উপায় নেই যত ট্রাই করি না কেন। সো অনেক নেগেটিভিটি এরকম দেখি, সেই সময়টাতে আমি চেষ্টা করি যাতে একটু কম দেখি, কিন্তু হচ্ছে এত কিছু ঘটে আসলে কম দেখারও উপায় থাকে না। কিছু কিছু ঘটনা আবার বুকে দাগ কেটে যায়, খারাপ লাগে। লাইক রিসেন্টলি আমাদের মাঝে যে ঘটনাটা ঘটলো, চাইল্ড অ্যাবিউজ প্লাস হচ্ছে রেপ, মার্ডার, এগুলো যেগুলো ঘটছে, আমি জাস্ট এগুলো আর নিতেই পারছি না। আমার লাইক ফেসবুকে ঢুকলে এত খারাপ লেগে ওঠে। আমরা হচ্ছে কি 3 বোন, হ্যাঁ 3 ভাই 3 বোন। আমার ছোট বোনগুলা যখন স্কুলে যায়, আমার আম্মু হচ্ছে তাদেরকে মাঝে মাঝে চায় যে স্কুলেই না যাক। রিজন হচ্ছে তাদের সেফটি নিয়ে এত কনসার্ন। তো আমার বোনদের পড়াশোনা নিয়ে যখন আমার মা এত কনসার্ন থাকে, আমি তাকে বলার মতো আসলে কোনো ভাষা পাই না। কারণ না, তুমি এখন টেনশন আমাদের করো না। সমাজে এমন একটা অবস্থা হচ্ছে, আমরা কেউ সেফটিটা প্রোভাইড করতে পারছি না। আমি যখন নাকি রাত 2টা-3টার দিকে শুটিং থেকে বাসায় ফিরছি, আমার আম্মু প্রতি রাতেই টেনশন করে যে আজকে নীলা ঠিক মতো বাসায় ফিরবে তো। জানে আমার পাশে মানুষ আছে, এত কিছু আছে, অনেক ফ্যাসিলিটিস আমি পাই যেটা অনেক সাধারণ মানুষ হয়তো পায় না। তারপর আমার মা টেনশন করে, তখন অন্যান্য মানুষের কি অবস্থা সেটা আমি ভাবি। আমার খুব খারাপ লাগে যখন এগুলার প্রতিনিয়ত দেখছি, কিন্তু কি করতে পারি জানি না। এবং মানে আমাদের আসলে বা আমরা কতটুকু করতে পারি, কতটুকুই বা আমাদের করবার আছে। মানে আমরা হয়তো বা খুব বড় জোর মানববন্ধনে গিয়ে অংশগ্রহণ করতে পারি, খুব বড় জোর, তা না হলে সোশ্যাল মিডিয়াতে আমরা হয়তো বা ভয়েস রেইজ করতে পারি, কিন্তু আসলেও সেটাতে তো কোনো সলিউশন কতখানি আসে। সেটাই, সেই জায়গাটা থেকে মানে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদেরকে লোকজন ফলো করে অথবা আমাদের কথা হয়তো বা শোনে, সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমরা যদি কিছু মেসেজ দিতে পারি, সেটা যে যদি মানুষের মেন্টালিটি কিছুটা চেঞ্জ হয়। কিন্তু আমার কাছে আবার এটাও মনে হয় যারা আসলে এই ক্রাইমগুলোর সঙ্গে জড়িত থাকে, তারা সেই মানসিক স্টেটেই থাকে না টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। তা না হলে নৃশংস হওয়া সম্ভব না। বাচ্চা আর এবং যে শুধু যে মেয়েরা অ্যাবিউজড হচ্ছে তা কিন্তু না, সব নির্বিশেষে সব, হ্যাঁ শিশু বাচ্চা ছেলেগুলোও হচ্ছে অ্যাবিউজড হচ্ছে। আমাকে এগুলো মানে আমার না কতটুকু মানসিকভাবে বিকৃত হলে একটা মানুষ এরকম শিশু বাচ্চা যাদেরকে দেখি ইনোসেন্স ছাড়া কিছু দেখি না আমরা, তাদেরকে ওই চোখে তাকাতে পারে। এবং শুধু তাকানো না তো আপু, মানে একটা Crime মানুষ তো হয়তো করেও বা আমি ফেলছে। রাইট মানে জীবন নিয়ে নিচ্ছি আমি একটা বাচ্চা, যেখানে বাচ্চাদেরকে দেখলে আদর ছাড়া বা ভালোবাসা ছাড়া তো আর কিছুই আসে না। একদমই তাই। সেখানে এত নৃশংস মানুষ আমরা হয়ে গেছি। আমরা বাঙালি হিসেবে আমার কাছে মনে হতো যে বাঙালি হিসেবে আমরা বেশ মায়ার একটা জাতি, আমরা বেশ বোঝার মতো একটা জাতি, এবং খুব কি বলা যায় যে আমার কাছে মনে হতো সহানুভূতিটা বোধহয় আমাদের মধ্যে খুব বেশি, কিন্তু এখন সেখান থেকে সেই ধারণাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হচ্ছে যে আসলে না, আমরা বোধহয় এখনো সভ্য হতে পারিনি, আমরা এখনো মানুষ হতে পারিনি। আচ্ছা, তো আমরা জানি যে একজন বাবা তার মেয়েকে নিয়ে, তার মেয়ের নাম পরি, তাকে নিয়ে আপনার একটা নাটক দেখছিলেন, এবং আপনার সেই নাটকটা দেখতে গিয়ে বাবা বলছিলেন যে নীলাঞ্জনার হাসিটা বেশ সুন্দর। তখন সে বাচ্চাটা আবার বলে উঠেছিলেন যে সে বড় হয়ে নীলাঞ্জনা নীলা হতে চায়। সো সেই বাবা আবার তাকে আশ্বাস দিয়েছেন যে তার নেক্সট যে জন্মদিন, সেই জন্মদিনে সে চেষ্টা করবে আপনার সঙ্গে তার দেখা করিয়ে দেবার। এমন নিশ্চয়ই অনেক ফ্যান মোমেন্টস আছে আপনার জীবনে, বা ফ্যানদের এমন অনেক কিছুই আপনি দেখেন যেটা আপনাকে আবেগ আপ্লুত করে। এমন আর কোনো মেমোরিজ আছে কিনা আপনার কাছে? আচ্ছা, অনেক কিছুই হয়। সবচেয়ে বেশি ভালো লাগে যখন নাকি টিনেজার মেয়েরা আমার ফ্যান, তারা হচ্ছে আমাকে ফলো করতে চায় বা আমার স্টাইল হচ্ছে ফলো করতে চায়। এই ব্যাপারগুলো আমাকে খুব মজা লাগে। আর স্পেশাল হচ্ছে বাচ্চা কাচ্চা যেগুলো থাকে, আপু অটোগ্রাফ কি ওরা হয়তো বুঝেও না, তো এরকম থাকে অনেকে। এরকমই তো মানে এত ফ্যান মোমেন্টস হয় যে আলাদা করে ওরকম, কিন্তু ভালোবাসাটা নিশ্চয়ই অনেক ভাবায়। মানুষের ভালোবাসা, সবার ভালোবাসা যে আমার তো আরো অনেক কিছু দেবার আছে যেহেতু আমি এত ভালোবাসা পাচ্ছি। আমরা একটু, আমার মনে হয় আমরা বেশ ভারী বা ভারাক্রান্ত একটা মোমেন্টে আছি। আসলে এই বিষয়গুলো এড়িয়ে যাবারও কোনো উপায় নেই আমাদের। এগুলো নিয়েই থাকতে হবে, এগুলো নিয়েই বাঁচতে হবে, এবং আমাদের প্রচেষ্টাটাও থাকতে হবে যে আমরা আসলে কিভাবে আমাদের জাতিকে আরো ভালো কিছু দিতে পারি, আমাদের জাতি ভালোভাবে গঠনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি। এটা পুরোপুরি শুধু সরকারকে দোষ দিয়েও লাভ হবে না, বা হচ্ছে কি নিজে আমি কিছু জানি না বলেও লাভ হবে না। আমাদের সবাইকে মিলেই তো সমাজ।
আমাদেরকে সবাইকে মিলেই তো এই বাংলাদেশ, প্রত্যেকেরই এখানে হচ্ছে এগিয়ে আসতে হবে, প্রত্যেকেরই হচ্ছে নিজের জায়গাটাতে যতটুকু দায়িত্ব সেটা পালন করতে হবে, এছাড়া কোনো এবং উপায় ওই যে নেই। মানসিকতা, মানুষ হবার যে ভাববোধটা, সেটা আসলে আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এটা এটা খুব জরুরি। খুব জরুরি। আচ্ছা আপু, আমরা এখন একটা ফান মোমেন্টে, যদিও আমার কাছে মানে খুব একটু অন্যরকমই লাগছে, তবু আমরা একটা বুঝতে ফান পারছি মোমেন্টে আমরা যাচ্ছি। ফান মোমেন্টটা হচ্ছে, আমার কাছে 3টা ছবি আছে। আমি আপনাকে ছবি একটা একটা করে ছবি দিব, আপনি ছবি দেখবেন না, দেখবো আমি, মানে আপনি আচ্ছা। আমার দিকেই ধরে রাখবেন। আচ্ছা, আমি আপনাকে হিন্টস দিব যে এরা কারা বা কে হতে পারে, আপনাকে নামটা গেস করতে হবে। ও মাই গড, আমি এই গেম জীবনেও খেলিনি। টিমওয়ার্ক। না Okay. আমিও এর আগে কখনো এক্সপেরিয়েন্স আমার ছিল না, কিন্তু আসলে কাজ আমাদের কত কিছু করে। হ্যাঁ, মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। তো আমি আপনাকে দিচ্ছি প্রথমেই ছবি, আপু দেখবেন না কিন্তু, নো চিটিং। ওকে, চোখ বন্ধ করবো? না না, চোখ বন্ধ করতে হবে। অন্যদিকে তাকিয়ে নিলাম। আচ্ছা, ছবিতে যিনি আছেন তিনি আমাদের দেশীয় একজন অ্যাক্টর, নাটকও করেছেন, সিনেমাও করেছেন, বেশ ভালোভাবে করেছেন। তিনি মোটামুটি বেশ দক্ষতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। একটু সিরিয়াস ক্যারেক্টারে আমরা তাকে বেশি দেখি, তবে অভিনয়ের ক্ষেত্রে আমরা তাকে এখন চঞ্চল মোটামুটি চৌধুরী? বেশ অত সিনিয়র না। আচ্ছা, তো শুনছি। আরিফিন শুভ? বলে ফেলছি ঠিক। না, আচ্ছা, আরো আরফান একটু নিশো? রাইট হয়েছে, গুড হয়েছে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ছবি দেখেই ঠিক এটাকে আছে। এখানেই রাখলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, নেক্সট আমি একজন মেয়েকেই দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দিতেই বলি, এখন একজন মেয়ে অভিনেত্রী, আমাদের দেশেরই একজন অভিনেত্রী, তিনি সম্প্রতি বেশ ভালো করছেন, সিনেমা করছেন, বাট নাটকে তার রেসপন্সটা অনেক বেশি আসে, নাটকে বেশ ভালো করছেন। আপনাদের সমসাময়িকী, বেশ মিষ্টি হাসির অধিকারী, গান বেশ সুন্দর করেন এবং প্রফেশনালি গানও গেয়েছেন। তাসনিয়া ফারিন? একবারই বলে একবারে, হ্যাঁ একদম একবারই বলা Hi. হয়েছে। হ্যাঁ আচ্ছা, হাই। আচ্ছা ঠিক আছে, লাস্ট বলিউড অভিনেতা, বেশ প্রমিনেন্ট বলিউড অভিনেতা। আচ্ছা, আরো ইজি করে পরে বলবো, এখন আর শাহরুখ খান? না। আচ্ছা, আচ্ছা, তিনি তার দান করা বা তার এই যে চ্যারিটেবল ওয়ার্ক, এগুলোর জন্য বেশ পরিচিত, এবং তাকে মোটামুটি সবাই বেশ ভয়ই পায়, আমাদের অমিতাভ ইন্ডাস্ট্রির বচ্চন? ডনও বলে। ডন? অত অত ডন? অত 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 সালমান খান? গুড। সালাম দেন? ও, না হাই, না হাই হাই, বলবো না, সালাম দেবো, কি বলবো? মানে ভাইজান সালাম। এটা ভালো হয়েছে। মানে আমি বলতে চেয়েছিলাম, প্রথমে আমার কাছে চলে এসেছিল যে ব্যাচেলর বলে দিব, যে এখনো পর্যন্ত ব্যাচেলর, এটা বলে দিলে একদম বুঝে একদম যেত। সাথে সাথে বোঝা যেত। নীলা, একটা প্রশ্ন বা নিজের সম্পর্কে একটা সিক্রেট একটু জানতে চাই আমরা, যেটা এখনো খুব কম মানুষ জানে বা অনেকেই জানে না। এরকম আমি না খুবই হচ্ছে গিয়ে এত সোশ্যাল না আমি, ঠিক আছে? মানুষজন মনে করে যে আমি হয়তো বা অনেক সময় ভাব নিয়ে কথা বলছি না, বা হচ্ছে গিয়ে নায়িকা তো তাই এরকম ভাব নিচ্ছে, এরকম থাকে না। বাট আমি আর হচ্ছে এরকম না। আমি আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দরকার হয় নেটওয়ার্কিং এর, বাট অবশ্যই। হচ্ছে কি আমি নেটওয়ার্কের এনও পারি না। আমি এত যদিও নামটা মানুষের এন দিয়ে আমার সাথে- শুরু, কিন্তু আমি নেটওয়ার্কের এনও মেনটেন করতে পারছি না। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে হয়তো বা অনেকজন মানুষ আছে, আমি এখানে বেসিক কথাবার্তা বলতে পারবো, কিন্তু অনেকক্ষণ ধরে আড্ডাবাজি করা বা হচ্ছে গিয়ে আসলে আমি পারি না এত বেশি মানুষের সাথে মিশতে। আমি ক্রাউড দেখলে ভয় পেয়ে যাই। যত আমাদের শুটিংয়ের মধ্যে এমনও হয় যে পুরো ইউনিটের মধ্যে আমি একমাত্র মেয়ে মানুষ, তখন আমি আছি, কাজ করছি, আমি জানি আই এম সেফ ইয়ার, কোনো প্রবলেম নেই, কিন্তু হচ্ছে গিয়ে আমি ক্রাউড আমার জন্য খুবই এনজাইটি ক্রিয়েট করে, তখন আমি হচ্ছে গিয়ে একটু নার্ভাস হতে থাকি। অনেক মানুষজন আমি নিতে পারি না, কথাবার্তা বলতে পারি না, তখন হয়তো বা একটু দূরে দূরে থাকছি, আড়ালে থাকছি, তখন হয়তো বা আমার কো অ্যাক্টর বা অন্যরা আমাকে নিয়ে একটু নেগেটিভ ভাবছে। আমি চেষ্টা করি সেটাও যাতে না, ওদেরকেও সেই কমফোর্টটা দিতে, কিন্তু যাদের নাকি এনজাইটিটা হয় শুধু তারাই জানে যে এটা কতটা টাফ হয়ে যায় সোশ্যালি মানুষজনের সাথে এত কথাবার্তা বলাটা। এবং আমি একটা জায়গায় গিয়ে সবাই এক্সপেক্ট করে যে আমি যাতে সবার আগে হাই কি অবস্থা, কেমন আছো, এরকম বলি। এটাও আমি খুবই ট্রাই কঠিন। করি, খুবই কঠিন হয়ে এটা যায়, করা কারণ সম্ভব আমি হয় না। হচ্ছে গিয়ে এমন একটা মেয়ে যে নাকি হচ্ছে গিয়ে আমি যখন
ইন্ডাস্ট্রিতে আসি নাই, তখন আমার লাইফস্টাইল ছিল বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, এর মাঝখানে আমি কোথাও যাচ্ছি না, কিছু করছি না। আমি একদম আমার বাবা মা যেভাবে আমাকে থাকতে বলতো আমি সেভাবেই থাকতাম। মানে আপনার একটা পার্সোনাল বাউন্ডারি আর কি, সব অনেক বেশি বাউন্ডারির মধ্যে ছিলাম আমি সবসময়। সো সেটা বের করে এখন আমাকে এত মানুষ চিনে, এত মানুষের সাথে আমার ইন্টারাকশন করতে হয়। সো সামটাইমস আমি অনেক একটু রিল্যাক্স হতে চাই, বা হচ্ছে আমি এনজাইটিটাতে পড়ে যাই, ঠিক হওয়ার চেষ্টা করি সব সময়, বাট পারি না সামটাইমস। ভেরি টাফ, এটা একটা সিক্রেট, কাউকে আমি কখনো বলি নাই। না, এটা সচরাচর হয়, সচরাচর এটা হয়, অনেকের সাথেই হয়। দেখা যায় যে যারা পার্সোনালি খুব বেশি ইন্ট্রোভার্ট থাকে কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে এক্সট্রোভার্ট হতে হয়, তখন হতে বলে, ও হয়। আচ্ছা ভাব নিচ্ছে, কষ্ট দেয় কিন্তু কিছু বলা কষ্ট, যায় না হ্যাঁ। যে না ভাই ভাব নিচ্ছি না, আমি ভাব আসলে পারি নিচ্ছি না না, ভাই, পারি না। এটা বোঝানো সম্ভব সম্ভব হয় হয় না। না। নীলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঈদের এই সময়টাকে আরো বেশি সুন্দর করে দেওয়ার জন্য। সময় বের করে আপনার একদম নিউলি ম্যারিড লাইফ, সেখান থেকে আপনি সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন এই স্পেশাল ডেতে, সেজন্য আপনার হাজবেন্ডের কাছে আমরা দুঃখিত এবং আপনাকে আরো একবার অনেক ধন্যবাদ। নীলা, আপনি আপনার সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিবেন। আপনাকে আরো একবার ঈদের শুভেচ্ছা, প্লাস এই যে নতুন একটা জীবনে আপনি পদার্পণ করেছেন সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং এটেন নিউজকে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমি এখানে আড্ডা দিয়ে সত্যি খুব এনজয় করেছি এবং অনেক অনেক কিছু নিজেও হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করেছি, তোমার সাথে শেয়ার করেছি, সো অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। ঈদ মুবারক। দর্শক, এখানেই শেষ করবো আমাদের আয়োজন। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। আমরা আজ নীলাঞ্জনা নীলা সম্পর্কে অনেক কিছু জেনেছি। আরো যদি আপনাদের কিছু জানবার থাকে আমাদেরকে জানিয়ে রাখবেন, আমরা আবারও একদিন কোনো একদিন ডেকে এনে সেই গল্পগুলো শুনে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার পরিজনকে ভালো রাখার চেষ্টা করবেন, যেহেতু আমাদের এখন আশেপাশের সিচুয়েশন বেশ খারাপ, ওয়েদারও খারাপ। সো আপনাদের সেফটি আমাদের সকলের কাম্য। আপনারা সবসময় শুদ্ধ এবং সংস্কৃতির যেই শুদ্ধতাটা সেটা সঙ্গেই থাকুন, সেটাই আমাদের চাওয়া। এই কামনায় আমি মারিয়া শিমু বিদায় নিচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে। ঈদের অনেক শুভেচ্ছা। মেরিল সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডা।